আমি এটা তুলেছি একটা কোয়েশ্চেন পেপার থেকে। আমি দেখেছি বিগত প্রিভিয়াস যে কোয়েশ্চেন পেপারগুলো হয় সেখানে বেশ কয়েক জায়গাতে আমি এই কোয়েশ্চেনটা পেয়েছি। কোয়েশ্চেনে ছিল ডেফিনেশন, ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন আর পোস্ট অপারেটিভ কেয়ার, 24 আওয়ার অ্যান্ড 24 to 48 আওয়ারের পোস্ট অপারেটিভ কেয়ার কী কী হয় সেটা এসছে, সাথে পেশেন্ট এডুকেশন এসছে এবং ডিসচার্জ প্ল্যানিং এসছে। ম্যানেজমেন্ট সাধারণত কোলেসিস্টাইটিসে তেমন আসেনি, তবে ম্যানেজমেন্টটা আমি একটু করে বলে দেবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি বলবো, যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাও। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের শেয়ার করে দাও। তো আজকের টপিকটা শুরু করছি। কোলেসিস্টাইটিস বলতে সাধারণত গল ব্লাডারে ইনফ্লামেশন বলা হয়ে থাকে। গল ব্লাডারে ইনফ্লামেশন বলতে গল ব্লাডারে স্টোন হতে পারে, অথবা অথবা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা যে কোনো ইনফ্লামেশন কিন্তু হতে পারে, সেটাকে কিন্তু কোলেসিস্টাইটিস বলা হয়। এখানে কি বলা হয়েছে, কোলেসিস্টাইটিস ইজ এ ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার টাইপিক্যালি কজড বাই গল স্টোন অর আদার অবস্ট্রাকশন, এখানে স্পেলিং মিস্টেক আছে, আদার অবস্ট্রাকশন দ্যাট ব্লক দ্য ফ্লো অফ বাইল ফ্রম দ্য গল ব্লাডার। মানে হচ্ছে গল ব্লাডারে যখন অবস্ট্রাকশন তৈরি হয় সেটা গল স্টোনের কারণে হতে পারে। গল স্টোন হয়ে যাওয়ার ফলে যখন গল ব্লাডারে অবস্ট্রাকশন তৈরি হয় তখন বাইল ডাক্ট, গল ব্লাডার থেকে মানে বাইল ডাক্টগুলো ব্লকেজ হয়ে যায় এবং বাইল কী হয়, ফ্লো হতে বাধা দেয়। এই কন্ডিশনটাকেই কিন্তু সাধারণত আমরা বলে থাকি কোলেসিস্টাইটিস। এবার কোলেসিস্টাইটিসের আরেকটা মিনিং যেটা যদি আমরা ধরি, তাহলে কোলেসিস্টাইটিস গল ব্লাডারে কোনো ইনফ্লামেশন, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলোও হতে পারে, অথবা গল স্টোনও হতে পারে, মানে পাথর হতে পারে। ঠিক আছে, এটাকেই কিন্তু বলা হয় কোলেসিস্টাইটিস। বাংলাতে সাধারণত এটাকে পিত্তথলিতে পাথর বলা হয়ে থাকে। ঠিক আছে, বাংলাতে সাধারণত এটাকে পিত্তথলিতে পাথর বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব ক্লিনিক্যাল ফিচার, মানে কোলেসিস্টাইটিস হলে আমাদের কি কি প্রবলেমগুলো আমরা দেখতে পাই, আমরা কি কি সাইন সিমটমগুলো দেখতে পাই সেটা আমরা দেখে নেব। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে রাইট আপার কোয়াড্র্যান্ট অ্যাবডোমিনাল পেন। তার মানে রাইট আপার কোয়াড্র্যান্ট কেন? আমাদের গল ব্লাডারটা কোথায় থাকে? আমাদের গল ব্লাডারটা থাকে কোথায়? যকৃতের তলায়, লিভারের তলায়। তার মানে কি ওই পোর্শনটাকে কি বলা হয়? রাইট আপার কোয়াড্র্যান্ট। তাহলে অ্যাবডোমেনের রাইট আপার কোয়াড্র্যান্টে যেহেতু ইনফ্লামেশনটা হচ্ছে, তাই রাইট আপার কোয়াড্র্যান্ট অ্যাবডোমিনাল পেন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে আর কি হবে, এখানে কি বলা হয়েছে, সিভিয়ার মানে অনেক বেশি, শার্প মানে তীক্ষ্ণ, অর ডাল পেন, হ্যাঁ, ইন দ্য রাইট আপার কোয়াড্র্যান্ট। আর কি, আর ইউ কিউ মানে রাইট আপার কোয়াড্র্যান্ট, অফেন রেডিয়েটিং টু দ্য ব্যাক অর রাইট শোল্ডার, মানে এটা ব্যাকে এবং রাইট শোল্ডারের দিকে রেডিয়েট হতে থাকে, ছড়াতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সাইন সিমটম। এক নম্বর মেন সাইন সিমটম আমরা একটা দেখে নিলাম। তারপরে কি হচ্ছে, অ্যাগ্রেভেশন, পেন অ্যাগ্রেভেশন। পেন অ্যাগ্রেভেশনে কী বলছে, প্রচণ্ড পেন হবে, যার ফলে ডিপ ব্রিদিং নিতে কষ্ট হবে, কাফ হবে, মুভমেন্ট হবে। এখানে একটা জিনিস মাথায় রেখো, এখানে কিন্তু কাফিং হবে, মানে কাশি হবে, ডিপ ব্রিদিং নিতে কষ্ট হবে। ডিপ ব্রিদিং, কাফিং, এটা কিন্তু রিলেটেড টু লাংস, এই জিনিসটা মাথায় রেখো। ঠিক আছে, এরপরে আমি এই বিষয়টা বলছি। তাহলে কি, পেন অ্যাগ্রিভেশন হবে, ঠিক আছে, যার ফলে কি হবে, ডিপ ব্রিদিং নিতে কষ্ট হবে, আর কাফিং হবে, আর মুভমেন্টের সমস্যা হবে। নেক্সট কি বলা হয়েছে, নেক্সট হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং। নজিয়া অ্যান্ড ভমিটিং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাইন সিমটম, যেটা সাধারণত সব ক্ষেত্রে হয়ে থাকে। এই ক্ষেত্রেও হবে, নজিয়া হবে, ভমিটিং হবে, ইভেন ফিভার অ্যান্ড চিলসও কিন্তু হতে পারে। লস অফ অ্যাপাটাইট, খেতে ইচ্ছে করবে না, খিদা মরে যাবে, যেটাকে বলা হয় ডিক্রিজ অ্যাপেটাইট ডিউ টু পেন অ্যান্ড ডিসকমফোর্ট। অতিরিক্ত পেন এবং ডিসকমফোর্ট ফিল করার জন্য আমাদের কিন্তু অ্যাপেটাইট ডিক্রিজ হয়ে যাবে, আমাদের খেতে ইচ্ছে করবে না, খিদে মরে যাবে। ঠিক আছে, এই চারটে সিমটম কিন্তু মেন। এর পরেও তুমি আদার্স সিমটম দিতে পারো, বিভিন্ন সিমটমস আছে, যেমন ফিভার, যেটাকে আলাদাভাবে দেওয়া যেতে পারে। তারপরে আরও অনেক সমস্যা, আরও অনেক ইয়ে আছে, হেডেক, হেডেক আমরা দিতে পারি। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করে আবার কেয়ার প্ল্যান, নার্সিং ডায়াগনোসিস তৈরি হয়। তো যাই হোক, মেন ক্লিনিক্যাল ফিচারগুলো আমি আলোচনা করলাম। আরও কিছু ক্লিনিক্যাল ফিচার আছে, যেমন অ্যাবডোমিনাল টেন্ডারনেস হবে। অ্যাবডোমিনাল টেন্ডারনেস হওয়াটা স্বাভাবিক, কারণ অ্যাবডোমিনে এই সমস্যাটা হচ্ছে, সাধারণভাবে পেটটা ফুলে যেতে পারে। রাইট আপার কোয়াড্র্যান্ট টেন্ডারনেস হবে। ফিভার হবে, যেটা একটু বললাম, এলিভেট বডি টেম্পারেচার বেড়ে যাবে, 101.5 ডিগ্রি ফরেনহাইটের বেশি হবে। চিলস হবে, অনেক কোল্ডনেস ফিল হবে পেশেন্টকে। সোয়েটিং হবে। ঠিক আছে, মানে যেহেতু প্রচুর পেন হচ্ছে এবং ডিসকমফোর্ট হচ্ছে, যার ফলে ঘাম বেরোবে শরীর দিয়ে,
জন্ডিস হওয়ার একটা চান্স থাকে। কি জন্ডিস হলে কী হয়, ইয়েলোইস অফ স্কিন অ্যান্ড আই কজ বাই বাইল ডাক্ট অবস্ট্রাকশন। দেখো বাইল ডাক্ট যদি অবস্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো স্বাভাবিক ব্যাপার যে আমাদের বাইল আমাদের বডিতে ফর্মেশন হবে না, বা বাইল আমাদের বডিতে ছড়াতে পারবে না, যার ফলে তো সাধারণত আমাদের স্কিন এবং আই ইয়েলো হতেই পারে, আর যেটা জন্ডিসের লক্ষণ। ঠিক আছে, তারপরে লিভার এনজাইম এলিভেট, কী হচ্ছে, লিভারের যে এনজাইম এগুলো বেড়ে যাবে, সাচেজ যেমন অ্যালকালাইন ফসফেট অ্যান্ড বিলিরুবিন, বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে। ঠিক আছে, এবার অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন মানে পেটটা একটু বড় হয়ে যাবে, সাধারণ ব্যাপার, যেহেতু ফুলে যাবে আমাদের পেটটা। ইনফ্লামেশন অ্যান্ড ফ্লুইড অ্যাকুমুলেশন, যেহেতু আমাদের পেটে ইনফ্লামেশন হতে পারে, ফ্লুইড অ্যাকুমুলেশনও হতে পারে, যার কারণে আমাদের পেটের কিন্তু সাইজ ইনক্রিজ হয়ে যেতে পারে, ডিস্টেনশন হতে পারে। আমরা এবার দেখব কমপ্লিকেশনগুলো কী কী রয়েছে। এই কোলেসিস্টাইটিসের অনেক কমপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, যেমন গ্যাংগ্রেন, ডেথ অফ গল ব্লাডার টিস্যু ডিউ টু ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই। যখন আমাদের গল ব্লাডারে অবস্ট্রাকশন তৈরি হবে, ঠিক আছে, যখন আমাদের গল ব্লাডারে অবস্ট্রাকশন তৈরি হবে, তখন কি হবে, আমাদের গল ব্লাডারে অ্যাডিকুয়েট ব্লাড কিন্তু পৌঁছতে পারবে না, যার ফলে আমাদের গল ব্লাডার ডেথ হয়ে যাবে, মানে গল ব্লাডার কাজ করবে না, গল ব্লাডার মারা যাবে, যেটাকে বলা হয় গ্যাংগ্রেন। তারপরে কি হচ্ছে, পারফোরেশন বলতে র্যাপচার আমরা বুঝে থাকি, র্যাপচার অফ দ্য গ্ল্যান্ড গল ব্লাডার, মানে গল ব্লাডারটা র্যাপচার হয়ে যাবে, গল ব্লাডারটা ফেটে যাবে, ওটার কোনো আর কাজই করতে পারবে না। ঠিক আছে, লিডিং টু পেরিটোনাইটিস, মানে আমাদের পেটের গল ব্লাডার আছে, আমাদের গল ব্লাডারটা যদি ফেটে যায়, ঠিক আছে, আমাদের গল ব্লাডার যদি র্যাপচার হয়ে যায়, তখন সেখান থেকে কিন্তু সেটা আমাদের অ্যাবডোমিনাল ওয়াল বা অ্যাবডোমিনাল ক্যাভিটি, যেটা পেরিটোনিয়াল ক্যাভিটি, সেই পেরিটোনিয়াল ক্যাভিটিতে সেটা এফেক্ট ফেলবে, যার ফলে পেরিটোনাইটিস হবে। এটা একটা কমপ্লিকেশন। অ্যাবসেস ফর্মেশন, অ্যাবসেস বলতে আমরা পুজ বলে থাকি, পাস ফর্মেশন যেটাকে বলা হয়। অ্যাবসেস ফর্মেশন, কালেকশন অফ পাস ইন দ্য গল ব্লাডার অ্যান্ড সারাউন্ডিং টিস্যু। কী হবে, এই প্রবলেমটা যদি হয়, কলেসিস্টাইটিস যদি প্রবলেমটা আমরা দেখতে পাই, তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমাদের গল ব্লাডার এবং তার সারাউন্ডিং যে অর্গানগুলো বা টিস্যুগুলো রয়েছে, সেখানে কিন্তু পাস ফর্মেশন, আমরা পুজ দেখতে পেতে পারি। তো এটা একটা কমপ্লিকেশন। তারপরে কমপ্লিকেশন হচ্ছে সেপসিস। সেপসিসটা কি লাইফ থ্রেটেনিং, মানে মারাত্মক একটা কন্ডিশন। ঠিক আছে, মারাত্মক একটা কন্ডিশন, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে। ঠিক আছে, কারণ আমাদের ভিতরে অলরেডি আমাদের কিন্তু ইনফ্লামেশন হয়েছে, আর ইনফ্লামেশন মানে শুধু এই নয় যে আমাকে ওখানে স্টোনি ফর্মেশন হবে, স্টোন ফর্মেশন ছাড়াও কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়াল কারণেও কিন্তু ইনফ্লামেশন কিন্তু হতে পারে। তো যেটা আমাদের লাইফ থ্রেটেনিং সেপসিস, যার কারণে সেপসিস হতে পারে, যেটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, মানুষ মারাও চলে যেতে পারে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। চলে আসবে এবার ইনভেস্টিগেশন বিফোর কোলেসিস্টেকটমি। কোলেসিস্টাইটিস হলে যে অপারেশনটা করা হয়, সেই অপারেশনটাকে বলা হয় কোলেসিস্টেকটমি। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, কোলেসিস্টাইটিস হলে যে অপারেশনটা করা হয়, সেই অপারেশনটাকে বলা হয় কোলেসিস্টেকটমি। তাহলে এই কোলেসিস্টেকটমি করার আগে আমাদেরকে কিছু কিছু ইনভেস্টিগেশন কিন্তু করতে হবে। সেই ইনভেস্টিগেশনগুলো কী কী, সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে ল্যাবরেটরি টেস্টের মধ্যে কী কী আছে, ল্যাবরেটরি টেস্টের মধ্যে আছে সিবিসি টেস্ট, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। তারপরে লিভার ফাংশন টেস্ট, অর্থাৎ এলএফটি টেস্ট, এটা আমাদের আসছে। তারপরে ব্লাড ইউরিয়া বিইউএন টেস্ট, আর ক্রিয়েটিনিন টেস্ট, মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অ্যান্ড ক্রিয়েটিনিন টেস্ট, ইলেকট্রোলাইট প্যানেল। ঠিক আছে, তারপরে কোয়াগুলেশন স্টাডি, যে কোয়াগুলেশন স্টাডিটা আমাদের পিটি, আইএনআর, পিটিটি এসব চেক করতে হবে। তারপরে আর কি করতে হবে, ইমাজিন টেস্ট। এগুলো আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট, ল্যাবরেটরিতে এই সমস্ত টেস্ট কিন্তু করতে হবে। প্রথমে সিবিসি টেস্ট, এলএফটি টেস্ট, বিইউএন টেস্ট, ক্রিয়েটিনিন টেস্ট, ইলেকট্রোলাইট প্যানেল, কোয়াগুলেশন স্টাডিজ। এবার ইমাজিন টেস্টের মধ্যে কী কী পড়বে, ইমাজিন স্টাডির মধ্যে পড়বে কী পড়বে, আলট্রাসাউন্ড অফ গল ব্লাডার অ্যান্ড বাইল ডাক্ট। ঠিক আছে, গল ব্লাডার অ্যান্ড বাইল ডাক্টের আলট্রাসাউন্ড আমাদের আঁকতে হবে। আর তারপরে কী আছে, সিটি স্ক্যান, অ্যাবডোমেনের সিটি স্ক্যান করতে হবে, কারণ অ্যাবডোমেনের মধ্যে তো রাইট আপার কোয়াড্রেন্টে কিন্তু আমাদের গল ব্লাডারটা থাকে, তো সেক্ষেত্রে সেটা সিটি স্ক্যান করতে হবে, কোনো সোয়েলিং, পাস ফর্মেশন বা র্যাপচার হয়েছে কিনা সেগুলো আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো সিটি স্ক্যান করলে। তারপরে কী আছে, এমআরআই করতে হবে, ম্যাগনেটিক রেসোনেন্স, কলেঞ্জিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি, মানে প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি বলতে আমাদের গল ব্লাডার এবং প্যাঙ্ক্রিয়াস দুটোরই একসাথে কিন্তু একটা
ইমাজিন টেস্ট মানে ইমাজিন স্টাডি আমরা কিন্তু করতে পারবো কোলনজিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি। তারপরে ইন্ডোস্কোপিক অফ কোলনজিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি, ইন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি, ইআরসিপি, এই যে টেস্টগুলো আমাদেরকে করতে হবে, এই শব্দটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কোলনজিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি। তাহলে কি ম্যাগনেটিক রেসোনেন্স কোলনজিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি, ইন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি। আরও কিছু ইনভেস্টিগেশন আমাদেরকে করতে হবে, আদার্স ইনভেস্টিগেশন, যেটা কমন, চেস্ট এক্স রে করতে হবে। চেস্ট এক্স রে কেন করতে হবে? আমি যে বললাম যে আমাদের ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে, এই যে ডিপ ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে, কাফিং হচ্ছে এবং মুভমেন্টে প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখব চেস্ট এক্স রেটা করবো, ইসিজি করবো, ইলেকট্রোকার্ডিওগ্রাম যাকে বলে, পালমোনারি ফাংশন টেস্ট মানে লাংস ফাংশন টেস্ট, ঠিক আছে। পালমোনারি এলএফটি বলতে লিভার ফাংশন টেস্ট বলা হয়, কিন্তু আমরা তো বলতে পারি লাংস ফাংশন, এলএফটি মানে লাংস ফাংশন টেস্ট, কিন্তু নয়, এলএফটি মানে লাংস ফাংশন টেস্ট নয়, এলএফটি মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট। আর লাংস ফাংশন টেস্ট যদি আমরা বলি তাহলে সেটাকে বলা হয় পিএফটি, অর্থাৎ পালমোনারি ফাংশন টেস্ট, যেটা রিলেটেড টু লাংসের ফাংশন টেস্ট করা হয়, ঠিক আছে। তারপরে কি ব্লাড টাইপ অ্যান্ড ক্রস ম্যাচিং আমাদেরকে দেখতে হবে। কোলেসিস্টেক্টমি, একটমি যে শব্দটা রয়েছে, একটমি শব্দটার মানে হচ্ছে রিমুভাল, ঠিক আছে। তো রিমুভাল অফ দ্য গল ব্লাডার করার আগে, অর্থাৎ এই অপারেশনটা করার আগে আমাদেরকে দেখতে হবে ল্যাবরেটরি টেস্ট, আমাদেরকে এগুলো সব করতে হবে, ল্যাবরেটরি টেস্টে আমাদেরকে এসব করতে হবে। তারপরে আমাদেরকে ইমাজিন টেস্টে এসব করতে হবে। তারপরে আমাদেরকে আদার্স যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে সেগুলোর মধ্যে এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। নেক্সটে আমি আসবো পোস্ট অপারেটিভ কেয়ার। প্রথম 24 ঘন্টার পোস্ট অপারেটিভ কেয়ার কী হবে। প্রথম 24 ঘন্টার পোস্ট অপারেটিভ কেয়ারে প্রথমেই তো আমাকে দিতে হবে পেন ম্যানেজমেন্ট, কারণ পেন কিন্তু হবেই। তো পেন ম্যানেজমেন্ট কীভাবে করবো? অ্যানালজেসিক দিব, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেট অ্যানালজেসিক অ্যাজ অর্ডার টু ম্যানেজ পেন। মানে অ্যাজ অর্ডার টু শব্দটা ইউজ করতে হবে, কারণ আমরা অ্যাজ এ নার্স আমরা কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করতে পারি না, তাই ডক্টর যে মেডিসিন প্রেসক্রাইব করবে সেটাকেই বলা হয় অ্যাজ অর্ডার। অ্যানালজেসিক আমাদেরকে দিতে হবে, ডাক্তার যে মেডিসিন অ্যানালজেসিক প্রেসক্রাইব করবে সেই অ্যানালজেসিকটা আমাদেরকে দিতে হবে পেন ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে। তারপরে যেটা আমাদেরকে করতে হবে কমন জিনিস, সেটা হচ্ছে ভাইটাল সাইন্স। ভাইটাল সাইন্স আমাদেরকে চেক করতে হবে, ইনক্লুডিং টিপিআর, বিপি, টেম্পারেচার, রেসপিরেশন, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, সাথে অক্সিজেন স্যাচুরেশন, SpO2 লেভেলও কিন্তু আমাদেরকে দেখতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে হবে আমাদেরকে, অ্যাডমিনিস্টার আইভি ফ্লুইড দিতে হবে টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। অ্যাডমিনিস্টার আইভি ফ্লুইড মানে আমাদেরকে আইভি ফ্লুইড দিতে হবে টু প্রিভেন্ট ডিহাইড্রেশন, মানে ডিহাইড্রেটকে প্রিভেন্ট করার জন্য, এবং মেনটেন ইলেকট্রোলাইট ব্যালেন্স, অর্থাৎ ইলেকট্রোলাইট ব্যালেন্সকে মেনটেন করার জন্য। আরেকটা কী হবে? অক্সিজেন থেরাপি। যেহেতু আমাদের ডিপ ব্রিদিংয়ে প্রবলেম হয়, আমাদের কাফিং হতে পারে, তো আমাদের সমস্যা হচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, তাই প্রোভাইড অক্সিজেন থেরাপি অ্যাজ নিডেড টু মেনটেন অক্সিজেন স্যাচুরেশন। যদি অক্সিজেন স্যাচুরেশন লেভেল কম থাকে, তাহলে যেহেতু আমি এখানে ভাইটাল সাইন্স চেক করার সময় কিন্তু আমি অক্সিজেন স্যাচুরেশন লেভেলও চেক করছি, তো অক্সিজেন স্যাচুরেশন লেভেল চেক করার সময় যদি আমি কম পাই, অক্সিজেন স্যাচুরেশন লেভেল 99-এর কম পাই, তখন কিন্তু আমরা ইফ নিডেড হয় তখন কিন্তু আমরা এই অক্সিজেন থেরাপিটা কিন্তু দেবো। মনিটর ফর ব্লিডিং, মনিটর ফর সাইন অফ ব্লিডিং, যদি কোনো ব্লিডিংয়ের কোনো সাইন আমরা দেখতে পাই, তাহলে সেটা আমরা নোট ডাউন করে রাখবো যে কোনো ব্লিডিংয়ের সাইন আমরা দেখতে পাচ্ছি কিনা। এটা কিন্তু প্রথম 24 ঘন্টায়, কারণ পোস্ট অপারেটিভ মানে অপারেশনের পরের প্রথম, যেহেতু ব্লিডিং কোথা থেকে হবে, যেহেতু অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে তো ইনসিশন এরিয়াতে ব্লিডিং হতে পারে, তো সেই ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে প্রথম 24 ঘন্টায়। এবার দ্বিতীয় 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমরা কি কেয়ার দিব পোস্ট অপারেটিভ। কী কেয়ার দিব? প্রথমে আমরা আবার পেন ম্যানেজমেন্ট দিব, যেটা অ্যাজ পার ডক্টরস অর্ডারে। অ্যাম্বুলেশন মানে পেশেন্টকে আমি বলবো যে একটু যদি চলাফেরা করে, একটু যদি ঘুমানোর সময় যাতে একটু মানে পজিশন চেঞ্জ করে, বা পসিবল হলে যদি একটু হাঁটা চলা করে ধরে ধরে, তাহলে কি ডিভিটি অর্থাৎ ডিপ ভেন থ্রম্বোসিস থেকে থ্রম্বোসিসটা প্রিভেন্ট করতে পারবো, ঠিক আছে। প্রমোট বাওয়েল ফাংশনকে আমরা প্রমোট করতে পারবো। ওই কারণে আমরা পেশেন্টকে বলবো যে একটু চলাফেরা করতে পারে, বা একটু যদি পজিশন চেঞ্জ করতে পারে, একটু নড়াচড়া করতে পারে, সেটা কিন্তু আমরা বলবো অ্যাম্বুলেশন। নেক্সট কী দেবো? ডায়েট, অ্যাডভান্স ডায়েট টু টলারেন্স, মানে ও যেমনভাবে সহ্য করতে পারবে সেই হিসেবে আমরা ডায়েটটাকে একটু অ্যাডভান্স করব, ঠিক আছে। ক্লিয়ার লিকুইড দেবো, সলিড প্রোগ্রেসিং টু সলিড ফুড, মানে ধীরে ধীরে সলিড ফুডের দিকে এগিয়ে নিয়ে যাব ওর ডায়েটটাকে। ফ্লুইড ম্যানেজমেন্ট কী দেবো? ফ্লুইড ম্যানেজমেন্ট কন্টিনিউ টু অ্যাডমিনিস্টার আইভি ফ্লুইড, মানে আইভি ফ্লুইড কন্টিনিউ অ্যাডমিনিস্টার করে যেতে হবে ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য, এবং অ্যাজ পার ডক্টরস অর্ডার, ঠিক আছে। উন্ড কেয়ার, যে ইনসিশন এরিয়া, সেখানকার ইনসিশন এরিয়াতে কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, কোনো রেডনেস হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, জায়গাটা ফুলে গেছে কিনা সেটা দেখতে হবে আমাদেরকে, ওখানকার ড্রেনেজগুলো সব ঠিকঠাকভাবে দেখতে হবে, সব ঠিকঠাক হচ্ছে কিনা এগুলো আমাদেরকে মনিটর করতে হবে, ঠিক আছে। তারপরে মনিটর ফর কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা মনিটর করতে হবে, যেমন বাইল ডাক্ট ইনজুরি,
প্যাঙ্ক্রিয়াটাইটিস এসব হচ্ছে কিনা আমাদেরকে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে। তার মানে আমাদেরকে কি প্যাঙ্ক্রিয়াটাইটিস আমাদেরকে দেখতে হচ্ছে কিনা, কারণ আমাদের তো ইনসেশন করা হয়েছে, ওখানে তো সার্জিক্যাল কাটাছিড়া করা হয়েছে। তো কাটাছিড়া করার ফলে প্যাঙ্ক্রিয়াসে কোনো মানে আশেপাশে যেহেতু অর্গান হচ্ছে প্যাঙ্ক্রিয়াস, তা প্যাঙ্ক্রিয়াসে কোনো সমস্যা হয়ে গেলো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। এই সমস্ত কমপ্লিকেশন কিন্তু আমাদেরকে দেখতে হবে। স্পেসিফিক কিছু ইন্টারভেনশন রয়েছে, ঠিক আছে। সেই স্পেসিফিক ইন্টারভেনশনগুলো কী কী? এনজি টিউব ফিডিং কিন্তু আমাদেরকে দিতে হবে, যেহেতু পেশেন্টের অপারেশন হবে সেহেতু কিন্তু আমাদেরকে এনজি টিউব দিতে হবে, অর্থাৎ ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দিতে হবে। তো সেই ন্যাসোগ্যাস্ট্রিক টিউবটাকে কিন্তু আমাদেরকে খুলে দিতে হবে সময় মতো। তো রিমুভ দ্য ন্যাসোগ্যাস্ট্রিক টিউব অ্যাজ সুন অ্যাজ পসিবল টু প্রিভেন্ট ডিসকমফোর্ট অ্যান্ড প্রমোট বাউল ফাংশন। আমাদের অপারেশন হয়ে গেছে, অপারেশন হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদেরকে কিন্তু ন্যাসোগ্যাস্ট্রিক টিউব অর্থাৎ এনজি টিউবটাকে রিমুভ করে দিতে হবে, যাতে পেশেন্টের বাউল ফাংশন ঠিকঠাক হয় এবং পেশেন্টের ডিসকমফোর্ট ফিল যাতে না হয়। এটা হলো ইউরিনারি ক্যাথেটার, অর্থাৎ ক্যাথেটার কিন্তু করা থাকবে। তো সেই ক্যাথেটারটাকে আমাদেরকে রিমুভ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ বেশিক্ষণ ক্যাথেটার রাখলে কিন্তু ইউটিআই হয়ে যাওয়ার চান্স থাকে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো সেই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য আমরা ক্যাথেটারটাকেও আমরা ওপেন করে মানে রিমুভ করে দেবো, ঠিক আছে। তারপরে কি বলছে, স্কোয়েন্টিয়াল কম্প্রেশন ডিভাইস কি বলেছে, অ্যাপ্লাই স্কোয়েন্টিয়াল কম্প্রেশন ডিভাইস টু প্রিভেন্ট ডিপ ব্রেন থ্রম্বোসিস। একটা ডিভাইস হয়, যে ডিভাইসটা আমাদের ডিপ ব্রেন থ্রম্বোসিসকে প্রিভেন্ট করে, সেটাকে আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। স্কোয়েন্সিয়াল কম্প্রেশন ডিভাইস সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে নেক্সটটা কি বলেছে, অক্সিজেন থেরাপি। এটা তো সাধারণ ব্যাপার, যে কোনো অপারেশন হওয়ার পরে তাদের বেশিরভাগ অপারেশন হওয়ার পরে কিন্তু ব্রিদিং প্রবলেম হয়, যার কারণে অক্সিজেন থেরাপি কিন্তু কন্টিনিউ দিতে হবে, তবে সেটা অ্যাজ পার SpO2 লেভেল চেক করার পর, মানে অক্সিজেন স্যাচুরেশন লেভেল, তার লেভেলের কন্ডিশন যা থাকবে সেটার উপর ডিপেন্ড করে তাকে কিন্তু অক্সিজেন থেরাপি কিন্তু দিতে হবে। অক্সিজেন থেরাপিটা কি, অক্সিজেন থেরাপিতে ওই যে অক্সিজেনের মাস্ক লাগিয়ে দিয়ে যে সে শ্বাস প্রশ্বাস নেয়, সেটাকেই অক্সিজেন থেরাপি বলে। সেই থেরাপিটা আমাদেরকে দিতে হবে যদি তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কম থাকে, তাহলে ইফ নিডেড। আচ্ছা, আমাদের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট হয়ে গেলো, স্পেসিফিক ইন্টারভেনশনও হয়ে গেলো। নেক্সট আসবো পেশেন্ট এডুকেশন। পেশেন্ট এডুকেশনে কি বলেছে, পেন ম্যানেজমেন্টের জন্য পেশেন্টকে বলবো যে যাতে ঠিকঠাক টেকনিকে পেন ম্যানেজমেন্ট করে, মানে ওষুধগুলো যাতে ঠিকঠাক টেকনিকে খায়, ঠিক আছে। এডুকেট দ্য পেশেন্ট টু পেন ম্যানেজমেন্ট টেকনিক, মানে পেশেন্টকে একটু এডুকেশন দেবো যাতে পেন ম্যানেজমেন্টের সঠিক টেকনিকগুলো কী কী সেগুলো আমরা বলবো, যেমন ডিপ ব্রিদিং এবং রিল্যাক্সেশন, এগুলো সব করতে বলবো। মাঝে মাঝে একটু ব্যায়াম করতে বলবো, মাঝে মাঝে একটু চলাফেরা করতে বলবো, ঠিক আছে। ওন্ড কেয়ার কীভাবে আমরা করবো, যে ক্ষত স্থানটা যেখানে সার্জারি করা হয়েছে সেই জায়গাটা কীভাবে কেয়ার করতে বলবো, সেই জিনিসগুলো বলবো। সেই জায়গাটা কীভাবে ড্রেসিং করতে হয় সেগুলো আমরা পেশেন্টকে শেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে ওন্ড কেয়ার। অ্যাক্টিভিটি লেভেল, এডুকেট দ্য পেশেন্ট অন অ্যাক্টিভিটি লেভেল অ্যান্ড অ্যাম্বুলেশন, মানে পেশেন্টকে একটু অ্যাক্টিভিটি করতে বলবো, এক জায়গাতে বেশিক্ষণ শুয়ে থেকে যেতে বলবো না বা বসে থেকে যেতে বলবো না, পেশেন্টকে বলবো যাতে একটু হাঁটাচলা করে, একটু বডি মুভমেন্ট করে, এগুলো বলবো। নেক্সট হচ্ছে কি ডায়েটে কি বলা হয়েছে, পেশেন্টকে আমরা বোঝাবো যে তাকে কোন কোন খাবারগুলো বারণ করা হয়েছে খেতে এবং কোন কোন খাবারগুলো খেতে বলা হয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু পেশেন্টকে বলবো, মানে ডায়েটারি রেস্ট্রিকশন এবং ডায়েটারি রিকমেন্ডেশন, এই সমস্ত বিষয়ে কিন্তু পেশেন্টকে এডুকেশন করব। নেক্সটে আসছে কি ডিসচার্জ প্ল্যানিংয়ে কী বলছে, ডিসচার্জ ক্রাইটেরিয়া কী বলে, যে ইনসিওর দ্য পেশেন্ট মিটস ডিসচার্জ ক্রাইটেরিয়া সাচ অ্যাজ স্টেবল ভাইটাল সাইন্স, অ্যাডিকুয়েট পেইন কন্ট্রোল অ্যান্ড অ্যাবিলিটি টু অ্যাম্বুলেশন, মানে ডিসচার্জ ক্রাইটেরিয়া হলে তবেই কিন্তু আমরা তাকে ডিসচার্জ দেবো। ডিসচার্জ ক্রাইটেরিয়া ফুলফিল হলে, ডিসচার্জ ক্রাইটেরিয়া কি, ভাইটাল সায়েন্সটাকে স্টেবল থাকতে হবে, মানে ঠিকঠাক থাকতে হবে। অ্যাডিকুয়েট পেন কন্ট্রোল, মানে মানে ব্যথা সহ্য করার ক্ষমতা যদি ওর তার হয়ে যায়, তখন আমরা ভাববো যে তাকে ডিসচার্জ এবার দেওয়া যেতে পারে। বা অ্যাম্বুলেন্স, মানে অ্যাবিলিটি টু অ্যাম্বুলেন্স, মানে হাঁটাচলা করতে পারবে বা অ্যাক্টিভিটি, নিজে জল নিয়ে খেতে পারবে, এরকম অ্যাবিলিটি হলে তবেই আমরা ভাববো যে তাকে ডিসচার্জ এবার করা যেতে পারে, ঠিক আছে। ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট, মানে তাকে শিডিউলড ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যেটা সার্জেনের কাছে বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে সময় মতো আবার তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর দেখাতে আসতে হবে। এইটাই হচ্ছে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট। মেডিকেশন, এনশিওর দ্য পেশেন্ট হ্যাজ এ সাফিসিয়েন্ট সাপ্লাই অফ মেডিকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ টু টেক দেম, মানে পেশেন্টকে সঠিক পরিমাণে কি মেডিকেশন দেবো এবং সেটা কিভাবে কখন খেতে হবে সেই বিষয়ে বোঝাবো। ওন্ড কেয়ার যেরকম বলেছিলাম আগে, যে সার্জিক্যাল সাইটটাকে কিভাবে কেয়ার করতে হবে, চেঞ্জ ড্রেসিং, অর্থাৎ ড্রেসিং কীভাবে চেঞ্জ করতে হবে, সেই সমস্ত বিষয়ে তাকে বোঝাবো।
এই সমস্ত কিন্তু প্ল্যানিং আমাদেরকে করতে হবে ডিসচার্জের সময়। তাহলে আমরা আজকে কী কী জানলাম, আজকে আমরা কোলেসিস্টাইটিসের ব্যাপারে জানলাম। কোলেসিস্টাইটিস কী, কাকে বলে, ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার কী কী হয় বা সাইন সিমটম কী কী দেখা যায়। তারপরে আমরা জানলাম কমপ্লিকেশন এর মধ্যে কী কী দেখা দেবে। তারপরে আমরা জানলাম ইনভেস্টিগেশন বিফোর কোলেসিস্টেক্টমি, মানে এর অপারেশনের নাম কোলেসিস্টেক্টমি। তো ওই কোলেসিস্টেক্টমি করার আগে আমাদেরকে কী কী ইনভেস্টিগেশন করতে হয় সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে আমরা পোস্ট অপারেটিভ কেয়ার প্রথম 24 ঘন্টার পোস্ট অপারেটিভ কেয়ার দেখব, পরবর্তী 24 ঘন্টার পোস্ট অপারেটিভ কেয়ার দেখব। সাধারণত একই হয়, একটু একটু সামান্য চেঞ্জেস হয়। তারপরে স্পেসিফিক ইন্টারভেনশন আমরা দেখব যে কী কী স্পেসিফিক ইন্টারভেনশন করা দরকার। তারপরে পেশেন্ট এডুকেশন আমরা দেবো, মানে হেলথ এডুকেশন যেটা বলা যেতে পারে, পেশেন্ট এডুকেশন। তারপরে আমরা দেবো কি ডিসচার্জ প্ল্যানিং কিন্তু আমরা জানলাম। তাহলে আজকের টপিক এটাই, কোলেসিস্টাইটিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো ইস্যু হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেই ইস্যুগুলো লিখে দেবে, সেই প্রবলেমগুলো লিখে দেবে। তাহলে আমি বুঝতে পারবো, সেই হিসাবে পরবর্তী ভিডিওগুলোতে সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এটুকুই।